ছাড়ুন, আজ আমার বিয়ে, প্লিজ যেতে দিন আমায়। কথাটি বলে নেহালের কোলে দাপাদাপি ঝাপাঝাপি শুরু করে দেয় আদিবা। করতে থাকে নিজেকে নেহালের বাহুডোর থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা। আর নেহাল আদিবাকে নিজের কোলের উপরে বসিয়ে এমনভাবে শক্ত করে জড়িয়ে রেখেছে যে চাইলেও আদিবা নিজেকে ছাড়িয়ে নিতে পারছে না। দুজনের মধ্যে অনেক ধস্তাধস্তি হতে থাকে। কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে আদিবা থেমে যায়। দেখে হাত দুটোই অসহনীয় ব্যথা করছে, কোমরটা ব্যথায় অবশ হয়ে আসছে। তাই নেহালের দিকে অসহায়ের দৃষ্টিতে তাকিয়ে আস্তে করে বলে, আমার কোমরে প্রচুর ব্যথা করছে, নেহাল প্লিজ ছেড়ে দিন না আমায়। কথাটা শুনে নেহাল আদিবাকে কোল থেকে নামিয়ে নিজের পাশে সোফাতে বসায়। তারপর আদিবার এলোমেলো চুলগুলো কাঁধ থেকে সরিয়ে ঘাড়ে একটা ঠোঁটের আলতো স্পর্শ ছুঁয়ে দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে যায়। নেহাল চলে যাওয়ার পর আদিবা বসে বসে ভাবে কোন ঝামেলায় ফেসে গেল সে, আর কিভাবেই বা এই ঝামেলা থেকে মুক্তি মিলবে। কেন যে নেহালের কথাটা বিশ্বাস করে এখানে আসতে গেল। ওদিকে হয়তো এতক্ষণে পাত্রপক্ষ এসেও পড়েছে, না না জানি বাবা মা কি করছে, সবকিছু ঠিক আছে কিনা সেসব ভেবেই চলেছে আদিবা। চৌধুরী মহলে সকল জমজমাট আর খুশির আমেজ এখন সর্বশান্ত হয়ে পড়েছে। চারদিকে কানাঘুষা চলছে, চৌধুরীর মেয়ে আজ বিয়ের আসর ছেলে পালিয়েছে। আবির চৌধুরীর কাউকে মুখ দেখানোর কোনো উপায়ও নেই। পাত্রপক্ষের সামনে নিজের উঁচু মাথাটা নিচু করে রেখেছে, আজ নিজেকেই নিজের ধিক্কার জানাচ্ছে। কিছুক্ষণ থেকে পাত্রপক্ষ আবির চৌধুরীকে অনেক অপমান অপদস্থ করেছে। সেই আবির চৌধুরীকে সারা শহরের মানুষ সম্মান করে আজকে তারই মেয়েকে নিয়ে টিভিতে ব্রেকিং নিউজ দেখানো হচ্ছে। নামি দামি বিজনেসম্যানরাও আজ কানাঘুষা করা থেকে বিরত যায়নি। আত্মীয় স্বজন কেউকে ঠেস দিয়ে বলছে, বড়লোকের মেয়েদের চরিত্র এমনই হয়, চৌধুরীর মেয়ের চালচলনের যা সিঁড়ি, তাতে বিয়ের আগে 1032টা প্রেম করা কোনো ব্যাপার না। ওই মেয়ের চরিত্র ঠিক আছে নাকি? হ্যাঁ, মানুষের এত কানাঘুষা আর নিতে পারছে না আবির চৌধুরী। মনে হচ্ছে যেন এতদিনের অর্জন করা সব সম্মান ধুলোয় মিশে গেছে। লজ্জায় ঘৃণায় রুমে গিয়ে একান্তে বসে আছে আবির। স্ত্রী আরিয়া স্বামীকে এমন চিন্তিত দেখে মনকে শক্ত করে তার পাশে এসে বসেন। আচ্ছা আরিয়া, আমরা শিক্ষা কি এতই ঠুনকো ছিল যে মেয়েটা এমনভাবে মুখ চুলকানি লাগিয়ে চলে গেল? এভাবে কেন বলছো তুমি? তো কিভাবে বলবো? তোমার আমার দেওয়া শিক্ষা ভুলে গিয়েছে মেয়েটা। আমি তো চেয়েছিলাম আদিবা তোমার মতন হোক, কিন্তু ও কি করলো এটা? না গো, তোমার কোনো দোষ না, তুমি তো তোমার মতন করে চেষ্টা করেছো। আমি মা হয়ে পারিনি আমার দায়িত্ব পালন করতে। আমার উচিত ছিল মেয়েটার মনের খবর নেওয়া, তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। এদিকে নেহাল উপরে চলে গেলে আদিবা বাড়ির মেইন দরজার কাছে আসে, দেখে দরজাটা ভেতর থেকে লক করা। অনেক খুঁজেও দরজাটার চাবিটা নিচে কোথাও পায় না। তারপর উপরে নেহালের রুমে আসে। এখানে এসে রুমটা ফাঁকা পেয়ে আদিবা ঝটপট করে চাবি গসতে শুরু করে। তাড়াহুড়ো করতে গিয়ে হাতের নাড়া লেগে ফুলদানিটা নিচে পড়ে গিয়ে ভেঙে যায়। রুমের মধ্যে হঠাৎ ফুলদানি ভাঙার আওয়াজ পেয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে নেহাল। কিছু কি ভাঙলে যান? কথা শুনে আদিবা পিছনে ঘুরে তাকিয়ে দেখে নেহাল দাঁড়ানো। নেহালকে দেখে আদিবা ছি বলে নিজেকে চোখ দুটো অন্যদিকে ঘুরিয়ে নেয়। নেহালেরও ধ্যান ফেরে, নিজের দিকে চেয়ে দেখে বলে, সরি জান, শাওয়ার নিচ্ছিলাম, তাই না বুঝে এভাবে চলে এসেছি। তারপর আবার ওয়াশরুম দৌড় দেয় নেহাল। আদিবা অনেক খোঁজার পর পাশ ঘুরে তাকিয়ে দেখে বিছানার উপরে চাবিটা পড়ে আছে। আর ওদিকে নেহাল চাবির কথা মনে পড়তেই তোয়ালের কোনো রকম কোমরে পেঁচিয়ে ধরফরিয়ে ওয়াশরুম ছেড়ে বেরিয়ে আসে। আদিবা চাবিটায় হাত দিতেই নেহাল চাবিটা ধরে এক টান দেয়, আর হাতের টান লেগে আদিবা নিচে পড়ে যায়। সরি জান, আমি বুঝতে পারিনি বলে হাতটা বাড়িয়ে দেয় আদিবার দিকে নেহাল। আদিবা নেহালের হাতটা না ধরেই উঠে দাঁড়ায়। তারপর নেহালের দিকে কিছুক্ষণ অসহায় দৃষ্টিতে তাকিয়ে থেকে হাঁটু নুয়ে বসে পড়ে। কেন এভাবে আমাকে আটকে রেখেছেন আপনি? প্লিজ যেতে দিন না আমায়, আজ আমার বিয়ে। ওদিকে আমি যদি ঠিক সময় মতো পৌঁছতে না পারি তাহলে আমার বাবা মায়ের সম্মান নষ্ট হবে, ওরা আর এই সমাজে মুখ দেখাতে পারবে না। দুই হাত জোর করে মিনতি করে যায় নেহালের কাছে আদিবা। আদিবার কথা শুনে নেহাল রেগে যায়। আদিবার মাথায় এক মুষ্টি চুল নিজের হাতের মুঠোয় এনে আদিবাকে উঠিয়ে দাঁড় করায়। তারপর আদিবার মুখটা নিজের মুখের সামনে নিয়ে এসে রাগী দৃষ্টিতে তাকায় আদিবার দিকে। বাবা মায়ের মান সম্মানের কথা ভাবছো, সমাজের কথা ভাবছো, আর আমার কথা সেটা তো ভাবছো না তুমি। বাজি ধরে ভালোবাসো না তুমি। তোমার বাজির খেলায় চাও আমি একা জ্বলে পুড়ে শেষ হয়ে যাই, আর তুমি শান্তিতে অন্য কারোর সাথে সংসার করবে, সেটা তো আমি কোনোদিনও হতে দেব না। আমি যেটা চাই সেটা আর কারো হতে দেই না, তুমি শুধুই আমার, বুঝতে পেরেছ? এই বলে আদিবাকে ছুঁড়ে ফেলে দেয় নেহাল, আর পড়ে যেয়ে আদিবার কপালটা একটু কেটে যায়। নেহাল তাকিয়ে দেখে আদিবার কপাল থেকে রক্ত ঝরছে, যা দেখে নেহালের হুঁশ আসে। নেহালের রাগ এবার অনুশোচনায় পরিণত হয়।
খুব যত্ন সহকারে নেহাল আস্তে করে আদিবাকে ধরে বিছানায় নিয়ে বসায়। তারপর আদিবার কাটা জায়গাটায় রুমাল দিয়ে রক্ত মুছতে থাকে আর বলতে থাকে, খুব লেগেছে জান, সরি জান, কেন এভাবে আমাকে রাগিয়ে দাও বলো তো? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি, আর তোমাকে হারিয়ে ফেলার ভয়টা আমি নিতে পারি না, তাই তো এমন পাগলামো করি। এটাকে পাগলামো বলে? আমার তো মনে হয় উন্মাদ হয়ে গেছেন আপনি। আমাকে এভাবে আত্মহত্যার ভয় দেখিয়ে ডেকে এনেছেন, বন্দি করে রেখেছেন। ছি, এতটা নীচ আপনি! আপনার জন্য আমার পরিবার না জানি কতটা অপমান অপদস্থ হচ্ছে। আমি কখনো আপনাকে ক্ষমা করব না, কখনো না। নেহালকে ঠেলে কিছুটা দূরে সরে এসে দাঁড়িয়ে কথাগুলো বলে আদিবা, আমি তোমার ক্ষমা চাই না জান, আমি শুধু তোমাকে চাই। যদি দরকার পড়ে সারাটা জীবন তোমাকে এভাবে বন্দি করে রাখবো, আর তোমাকে দেখেই আমি আমার প্রত্যেকটা মুহূর্ত পার করব। আমি তোমাকে এতটা চাই যে তুমি কল্পনাও করতে পারবে না। এতে যদি তুমি আমায় উন্মাদ বলো, খারাপ ভাবো, তাহলে আমি তাই। চৌধুরী মহলে সায়ান বারবার মোবাইলের স্ক্রিনে আদিবার ছেলেবেলার ছবিগুলো টেনে টেনে দেখছে আর মনে মনে বলছে, কোথায় তুমি আদিবা? সেই ছেলেবেলা থেকে তোমাকে ভালোবেসে এসেছি, কখনো বলিনি কারণ তোমার সাথে আমার বিয়ে এটা ঠিক হয়েছিল। আমি জানতাম তুমি একদিন আমার হবে, কিন্তু ওই সৃষ্টিকর্তা হয়তো আমার ভাগ্যে তোমায় রাখিনি। জানো আদিবা, এতগুলো বছরে সব আবেগ জমিয়ে রেখেছি শুধু এই দিনটার জন্য। ভেবেছিলাম আজ বিয়ে করে আমার বউটাকে মনের জমানো সব কষ্টগুলো বলবো, কিন্তু তুমি সেটা হতে দিলে না। তুমি তো অন্য কাউকে ভালোবাসবে। আচ্ছা, একটা বার কি বন্ধু মনে করে বলতে পারতে না আমাকে? পাশের চিৎকার চেঁচামেচির আওয়াজে সায়ানের ধ্যান ভাঙে, তাকিয়ে দেখে সায়ানের পরিবার অনেক কড়া কড়া কথা শুনিয়ে যাচ্ছে আদিবার পরিবারকে। আজ আদিবার কারণে দুই পরিবারের বন্ধুত্বের সম্পর্কটা নষ্ট হয়ে গেল। তবে অদ্ভুত লাগছে এটা ভেবে যে আদিবার বাবা মা কিছুই বলছে না, শুধু মাথাটা নিচু করে শুনে চলেছে, যেটা দেখে সায়ানের খারাপ লাগে। কিছুক্ষণ পর নেহাল এসে বিছানায় বসেই আদিবাকে একটানে নিজের কোলের উপরে নিয়ে আসে। তারপর আদিবার সিল্কি চুলের ভাঁজে নাক ডুবিয়ে গন্ধ শুকে যায়, আর আদিবার হাত দুটো নিজের হাতের মুঠোয় এনে পিছনের দিকে এমন ভাবে শক্ত করে চেপে ধরে যে চাইলেও আদিবা উঠে যেতে পারে না। কি করছেন কি নেহাল, ছাড়ুন আমায়। উস, কথা বলো না জান, আমাকে যেতে দিন নেহাল। আবার কথা বলছো? মাথাটা আঁকড়ে ধরে নেহাল নিজের দিকে আদিবার মুখটা ঘুরিয়ে নেয়। তারপর আদিবার মুখের কাছে নিজের মুখটা নিয়ে এসে ফিসফিসিয়ে বলে, ভালোবাসি, খুব ভালোবাসি তোমাকে। এই বলেই আদিবার ঠোঁটের সাথে নিজের ঠোঁট জোড়ে মিলিয়ে দেয়। আদিবা নেহালের ঠোঁটের স্পর্শে অস্বস্তি বোধ করতে থাকে। নেহালের থেকে নিজের ঠোঁট ছাড়ানোর প্রাণপণ চেষ্টা চালিয়ে যায়, কিন্তু পারে না। তারপর না পেরে নেহালের গড়ায়, ঘাড়ে আর পিঠে ইচ্ছা মতো নখের আঁচড় দেয়, তবুও নেহাল আদিবাকে ছাড়তে চায় না। নেহাল এত আঁচড় খেয়েও কোনো রকমের শব্দটুকুও না করেই আদিবার ঠোঁটের স্বাদ নিতে থাকে। কিছুক্ষণ পর ঠোঁট ছেড়ে দিয়ে আদিবার কপালে, গালে আর মুখে ঠোঁটের আলতো স্পর্শ ছুঁয়ে ছেড়ে দিতেই নেহালকে ধাক্কা দিয়ে সাথে সাথে আদিবা নেহালের থেকে কিছুটা দূরে সরে আসে। হাঁপাতে হাঁপাতে চোখ তুলে সামনের আয়নার দিকে তাকিয়ে দেখে ঠোঁটটা ফুলে লাল বর্ণ ধারণ করেছে। তারপর পেছনে ঘুরে দেখে নেহাল নিজের ঠোঁটের হাত রেখে মুচকি মুচকি হাসছে। ওদিকে চৌধুরী মহলে আদিবার বাবা মাকে সবাই অনেক অপমান অপদস্থ করে যাচ্ছে, যেটা দেখে সায়ানের খারাপ লাগে। সায়ান চায় না আদিবার বাবা মাকে কেউ অপমান করুক, তাই সায়ান এগিয়ে এসে সবাইকে অনেকক্ষণ ধরে বুঝায়। সবাই বুঝতে পারলে তাদের গাড়িতে উঠিয়ে দিয়ে চলে যেতে বলে। সবাই যাওয়ার পর সায়ান আদিবার বাবা মাকে কাছে আবার ফিরে আসে। তারপর সকলের তরফ থেকে সরি বলে দেয়, আমি জানি আমার পরিবার আপনাদের অনেক অপমান করেছে আঙ্কেল, তার জন্য আমি সত্যিই খুব লজ্জিত। প্লিজ আঙ্কেল, এর জন্য দুই পরিবারের বন্ধুত্ব সম্পর্কটা নষ্ট করবেন না। সায়ান হাত জোর করে কথাটা বলে আবির চৌধুরীকে। আবির চৌধুরী সায়ানের হাতটা ধরে নিচে নামিয়ে দেয়। এটা তুই কি করছিস সায়ান? সব দোষ তো আমার মেয়েকে আমি সঠিকভাবে মানুষ করতে পারিনি। না আঙ্কেল, আপনাদের মতন বাবা মা হয় না। আদিবাও খুব ভালো মেয়ে, আসলে সবাই তো চাইলেই সব কিছু পায় না। ওই ওপরওয়ালা হয়তো আদিবাকে আমার ভাগ্যে রাখেনি, তাই এই বিয়েটা হলো না। তবে আপনাদের কাছে অনুরোধ রইল, যার সাথে আদিবা সুখে থাকতে চায় প্লিজ ওকে আপনারা তার সাথেই মেনে নিন। ও ফিরে আসলে যেন কষ্ট না পায় আঙ্কেল। সায়ানের কথায় আবির চৌধুরীর চোখের পানি মুছে অবাক দৃষ্টিতে সায়ানের দিকে তাকায়। তারপর বলে, তুই এত ভালো কেন সায়ান? আমি ভালো না আঙ্কেল, বন্ধু হিসেবে আদিবার এতটুকু ভালো চাইতেই পারি। শুধু কি বন্ধুত্ব, মানে মানে বুঝছিস না? যেই মেয়েটা এভাবে বিয়ের আসর ছেড়ে তোকে একা ফেলে চলে গেল তার কথাই তুই ভাবছিস কেন সায়ান? সায়ান মনে মনে ভাবে আদিবাকে ভালোবাসার কথা আঙ্কেলকে বলা যাবে না। এতদিনেও যখন আদিবাকে বলা হয়ে ওঠেনি, তখন আজ এই সময়ে এমন পরিস্থিতিতে আঙ্কেলকে কেন বলবো? ভাবনা ছেড়ে বাস্তবে এসে বলে, আরে আঙ্কেল,
আমার চিন্তা করবেন না তো, আমি সুন্দর, হ্যান্ডসাম ও শিক্ষিত। আজ না হয় কাল আদিবার থেকেও ভালো মেয়ে পেয়ে যাব। আপনি আদিবাকে নিয়ে ভাবুন। ও যার সাথে সুখী হতে চায়, মন ভরে দোয়া করুন যেন তার সাথেই ভালো থাকে। আপনাদের দোয়া ছাড়া যে আদিবা সুখী হবে না। সায়ানের কথায় হেসে ওঠে আবির চৌধুরী। এবার সে এটা ভেবে নিশ্চিন্ত হয় যে ছেলেটার মন ভাঙেনি। তারপর ঘুরে চোখের কোণে লুকিয়ে রাখা অস্ত্র মুছে বিয়ের আসর থেকে চলে আসে সায়ান নিজের বাড়িতে। এদিকে নেহাল উঠে এসে আদিবাকে ঘুরিয়ে আয়নার সামনে দাঁড় করায়। পেছন থেকে আদিবার ঠোঁটের আঙুল দিয়ে আয়নাতে দেখিয়ে ইশারা করে বলে, ঠিক এইভাবে তোমার এই ঠোঁট জোড়া একদিন আমার ঠোঁটকে দখল করে নিয়েছিল। মনে পড়ে জান? সে প্রথম দিন রেস্টুরেন্টে বাজি ধরে হুট করে এসেই কিচ করেছিল আমায়। আমি আপনাকে সরি বলেছিলাম নেহাল। সেটাই তো, তোমার সরি বলাটাও আমার বুকে লেগেছিল। ভালোবেসে ফেলেছিলাম তোমাকে দেখে আমি। বাড়িতে একটাও কাজের লোক নেই, সবাইকে নেহাল ছুটিতে পাঠিয়ে দিয়েছে। আর নিজের হাতে আদিবার জন্য সেই সব পদের আইটেম রান্না করেছে যেগুলো আদিবা খেতে পছন্দ করে। একে একে 16 থেকে 17 পদের আইটেম রান্না করে টেবিলে সাজিয়ে রেখে তারপর রুমে আসে আদিবাকে ডাকার জন্য। কিন্তু আদিবা খাবে না বলে মুখ গোমড়া করে বসে থাকে, যেটা দেখে নেহালের রাগ এবার উচ্চ পর্যায়ে উঠে যায়। নেহাল আদিবাকে টেনে সিঁড়ি থেকে ঘেঁষতে ঘেঁষতে নিচে নিয়ে আসে। সিঁড়ি থেকে টানার সময় আদিবার শরীরের বিভিন্ন জায়গায় চোট লাগে। সারা শরীরে ক্ষত হয়ে রক্ত ঝরতে থাকে, কিন্তু নেহালের সেদিকে খেয়ালই নেই। আদিবাকে এনে খাবার টেবিলে বসায়, তারপর জোর করে আদিবার মুখে খাবার ঠেসে ঠেসে ভরে দেয়, যার জন্য আদিবার সারা মুখে খাবারগুলো লেগে যায়। মুখ থেকে বেয়ে কাপড়েও পরে, কাপড়টা নষ্ট হয়ে যায়। আদিবা এবার খুব কষ্ট হচ্ছে, কষ্টে দু চোখের সবকিছু অন্ধকার দেখছে। গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, আর শরীরের ক্ষত, ব্যথা ও বাবা মায়ের চিন্তায় মাথা ঘুরে পড়ে যায় আদিবা। নেহাল আদিবাকে ডাকে, দেখে কোনো সারা শব্দ নেই। তারপর তাকিয়ে দেখে আদিবার শরীরের ক্ষতগুলো আর কাপড়ে ও মুখে খাবারের দাগ, যা দেখে নেহালের হুঁশ ফেরে। ভাবে, কি করলাম এটা আমি? নেহাল পাগলের মতন আদিবাকে বারবার ডেকে যায়, তারপরও আদিবা ওঠে না। আদিবা না উঠলে নেহাল আদিবাকে কোলে তুলে নিয়ে রুমে গিয়ে শুয়ে দেয়। তারপর আদিবার মুখ মুছিয়ে দিয়ে শরীরের ক্ষতগুলো ওষুধ লাগিয়ে দেয়। কাপড়ের দিকে তাকিয়ে ভাবে দাগগুলো কিভাবে তুলবে। তারপর ভেবে নিজের একটা শার্ট নিয়ে এসে আদিবাকে পরিয়ে দিয়ে পরনের কাপড়গুলো খুলে ধুয়ে দেয়। কিছুক্ষণ পর আদিবার জ্ঞান ফেরে, চোখ মেলে দেখে তার পরনে একটা শার্ট ছাড়া আর কিছুই নেই। পাশ ফিরলে নেহালকে দেখতে পায়। লজ্জায় রাগে আদিবার বিছানার চাদরটা দিয়ে নিজেকে ঢেকে দেয়, আর নেহালকে প্রশ্ন করে, এমনটা কেন করলেন আপনি? যান, আমার কথাটা শোনো। এই বলে আদিবাকে ধরতে যায় নেহাল, আর আদিবা ধাক্কা দিয়ে নেহালকে দূরে সরিয়ে দেয়। ভালোবাসেন না আপনি? এই আপনার ভালোবাসার নমুনা? একটা মেয়েকে তার পরিবার পরিজনের থেকে দূরে সরিয়ে রেখেছেন, তার সাথে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করছেন। এত অপমান, এত অত্যাচার করেও আপনার শান্তি হয়নি? তাকে সমাজ কি বলছে তাতে তো আপনার কিছু যায় আসে না, কিন্তু এখন এখন তো তার শরীরটাও আপনার পাওয়া হয়ে গেছে। একটা কাজ করুন নেহাল, মেরে ফেলুন আমাকে। বেঁচে থাকলে না আপনি আপনাকে ক্ষমা করতে পারবো না, আর না আমি আপনার বাবা মায়ের সামনে গিয়ে দাঁড়াতে পারবো। তার চেয়ে বরং আপনি আমাকে মেরে ফেলুন। আদিবার মুখে কথাগুলো শুনে নেহাল উঠে এসে আদিবার দুগালে ঠাস ঠাস করে দুটো চড় মারে। তারপর বলে, তুমি ভাবলে কিভাবে তোমাকে আমি মেরে ফেলবো? নিজের থেকেও বেশি ভালোবাসি তোমাকে আমি, কারো কথায় নয়। এমনকি তুমি আমায় ভালোবাসলে কি বাসলে না তাতেও আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু তোমাকেই চাই, যে কোনো মূল্যে, যে কোনো পরিস্থিতিতে। তুমি শুধুই আমার, ভুলে যেও না জান। আমাকে ভালোবাসতে তুমি একদিন বাধ্য করেছিলে, তাই আমার অধিকার আছে। আর হ্যাঁ, তোমার শরীর মন সবকিছু জুড়ে একদিন শুধু আমিই থাকবো, দেখে নিও। কথাগুলো বলে আদিবার চুলের ভাঁজে নেহাল নিজের হাত ডুবিয়ে দেয়। নিজের ঠোঁটটা আদিবার ঠোঁটের কাছে আনতেই আদিবা বলে ওঠে, আমি অন্য কাউকে ভালোবাসি নেহাল। আপনি চাইলেও আমাকে কখনো ভালোবাসতে পারবেন না, আর না পারবো তার কাছ থেকে ফিরে যেতে। আপনি হয় আমায় মেরে ফেলুন, আমাকে মরতে দিন। এই বলেই নেহালকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে পাশের ফল কাটা ছুরিটা উঠিয়ে নিজের পেটে ঢুকিয়ে দেয় আদিবা। আদিবার পেট থেকে গল গল করে রক্ত বের হতে থাকে। নেহাল দেখেই শক খায়, দ্রুত এসে আদিবাকে ধরে পেট থেকে ছুরি বের করে। তারপর আদিবাকে বিছানায় শুয়ে দিয়ে চিৎকার করে বলে, এ তুমি কি করলে জান? কেউ আছো? ডাক্তার! নেহাল চিৎকার করতে থাকে আর কাঁদতে থাকে। তারপর ডাক্তারকে ফোন করে দিলে আধা ঘন্টার মধ্যে ডাক্তার অপারেশনের সব জিনিসপত্র নিয়ে চলে আসে, আর বাড়িতেই আদিবার চিকিৎসা হয়। ডাক্তার নেহালকে বলে দেয়, প্রচুর রক্ত হয়েছে, 4 ব্যাগ রক্ত না দিলে আদিবাকে বাঁচানো যাবে না। তার জন্য নেহাল নিজের শরীরের সবটুকু রক্ত পর্যন্ত দিতে প্রস্তুত, কিন্তু ডাক্তার একজন মানুষ থেকে এত রক্ত নিতে চায়নি। তাই নেহাল ভয় দেখিয়ে ডাক্তারকে বাধ্য করে আদিবাকে বাঁচানোর। রক্তের গ্রুপের মিল থাকায় আর নেহালের হুমকির ভয়ে ডাক্তারও রাজি হয়ে যায়।
পর অপারেশন হয় আর তা সাকসেসফুলি হয়। একদিন পর গিয়ে আদিবার জ্ঞান ফিরে। জ্ঞান ফিরতেই আদিবা চোখ মেলে মিটিমিটি করে চেয়ে দেখে একটা মেয়ে তার পাশে বসে আছে। মেয়েটাকে খুব চেনা চেনা লাগছে। ভালোভাবে তাকিয়ে দেখে, হ্যাঁ, এ তো মিতি। হালকাভাবে কাঁপা কাঁপা ঠোঁটে আদিবা মিতিকে ডাকতে চায়। আর ঠিক তখনই পেটে এক অসহনীয় ব্যথা অনুভব করে। মিতি তার হাতের ম্যাগাজিনটা রেখে পেছনে ঘুরে তাকাতেই আদিবাকে চেয়ে থাকতে দেখে এক প্রকার জোরেই নেহালকে ডেকে ওঠে, ভাইয়া, 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 ভাইয়া করে চিৎকার জুড়ে দেয় মিতি। এই বলে তাড়াতাড়ি এসো, ভাইয়া ভাবির জ্ঞান ফিরেছে। মিতির চিৎকার শুনে নেহাল যে অবস্থাতেই ছিল ঠিক সেই অবস্থাতেই পাশের রুম থেকে ডুলতে ডুলতে চলে আসে। তখন আদিবাকে 4 ব্যাগ রক্ত দেওয়া নেহাল এখন বড় ক্লান্ত, পারছে না ঠিকভাবে দাঁড়াতে। রুমে এসে আদিবার কাছে বসলে আদিবার অসহ্য বোধ হতে লাগে। নেহাল আস্তে করে আদিবার মাথায় হাত রেখে তারপর আদিবাকে কিছু বলতে যায়, তার আগে আদিবা রাগ, ঘৃণা ও কষ্টে নেহালকে এক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। সেই ধাক্কার তাল সামলাতে না পেরে নেহাল দুম করে নিচে পড়ে যায়। তারপর আস্তে আস্তে করে নেহালের 2 চোখ বন্ধ হয়ে আসে। মিতি গিয়ে নেহালকে ধরে উঠাতে থাকে আর কাঁদতে কাঁদতে ডাকে নেহালকে, ভাইয়া, এই ভাইয়া, ওঠ, চোখ খোল বলছি। আদিবার দিকে তাকিয়ে বলে, এটা তুমি কি করলে ভাবি? কিসের এত রাগ তোমার? আমার ভাইয়ের ওপর যে এভাবে কষ্ট দিচ্ছ ভাইয়াকে। কষ্ট? এই লোকটার আবার কষ্ট আছে নাকি? একটা পাগল উন্মাদ যে নিজের খুশির জন্য আমাকে এভাবে বন্দি করে রেখেছে। আমার পরিবার, বাবা, মা, ভালোবাসা সবকিছু আজ এর জন্য আমি হারিয়েছি। আর হ্যাঁ, আমি একটা ভুল করেছি, তো কি হয়েছে? মানুষ চাইলে তো ক্ষমা করতে পারে, কিন্তু সে কি করলো এটা? তোমার ভাই কি এটা বোঝে না? ভালোবাসা ধরে বেঁধে হয় না, এটা অর্জন করতে হয়। আদিবা কাঁদতে কাঁদতে বলে কথাগুলো। তাই এখন এত কিছু বলছো? কই, একদিন তো আমার ভাইকে তুমিই ভালোবাসা শিখিয়েছিলে। ভাইয়ের কি খেতে পছন্দ, কে কি ভালোবাসে, সেগুলো করে এসেছো। তাহলে আজ কি হলো ভাবি? ভাবি, মাথা খারাপ হয়ে গেছে তোমার? এই লোকটাকে আমি কখনো বিয়ে করব না। দয়া করে এই নামে রাখা বন্ধ করো আমায়। আর কি বলেছিলে তুমি? ভালোবাসা? ওটা একটা খেলা ছিল, কিন্তু তার জন্য সত্যি আজ আমি অনুতপ্ত। আমাকে না বুঝিয়ে তোমার ভাইকে বোঝাও। কথাগুলো হাঁপাতে হাঁপাতে বলে আদিবা। কিছুক্ষণ চুপ থেকে, কাকে কি বোঝাবো আমি? তুমি তো এটাও জানো না তোমার অজান্তেই আমার ভাইয়া তোমার স্বামী। কথাটা বলে নেহালকে নিয়ে রুম থেকে বেরিয়ে যায় মিতি। টানা 2 ঘন্টা ধরে নেহাল ঘুমিয়ে আছে। ঘুম থেকে উঠতেই নেহালের আদিবার কথা মনে পড়ে যায়। আর ঠিক সেই মুহূর্তে নেহাল ঝাপসা চোখ টলতে টলতে আদিবার রুমে ছুটে আসে। এসে দেখে আদিবা বালিশে হেলান দিয়ে বসে আছে আর আদিবার পাশে মিতি বসা। নেহালকে দেখে মিতি একটা মুচকি হাসি দিয়ে বেরিয়ে যায়, যেটা দেখে নেহাল অবাক হয়। মিতির হাসির কারণটা খুঁজতে খুঁজতে আস্তে আস্তে করে হেঁটে নেহাল আদিবার পাশে এসে বসে। নেহাল আদিবার দিকে তাকাতেই চোখের সামনে সবকিছু ঝাপসা দেখতে থাকে। মাথাটা আবার ঘুরে ওঠে নেহালের। আর তখন নেহালের পড়ে যেতে দেখে আদিবা ধরে বসে নিজের পাশে টেনে বসায়, যেটা দেখে নেহাল খুব খুশি হয়। আদিবা মুখ খুলে নেহালের দিকে তাকায়। মিতি বলেছে, আপনি নাকি আমাদেরকে রক্ত দিয়ে বাঁচিয়েছেন। কি দরকার ছিল আমাকে বাঁচানোর? আপনার শরীরের রক্ত আমাকে না দিলে কি হতো না? কথাটা আদিবা নেহালের চোখের দিকে তাকিয়ে বলে। নেহাল আদিবার গাল 2 হাত দিয়ে আঁকড়ে ধরে বলে, না, হতো না। ভালোবাসি তোমাকে আমি। বেঁচে থাকলে তোমাকে নিয়েই একসাথে বাঁচবো। আর যদি তুমিই না থাকো তাহলে বেঁচে থেকে কি করব? তাই বলে এতটা রক্ত দিবেন? যদি আপনার কিছু হয়ে যেত? মিতির কি হতো? আমি না হয় আমার বাড়িতে চলে যেতাম, কিন্তু আপনার বোন, তার তো আপনি ছাড়া আর কেউই নেই। নেহাল, ভালোবাসায় এতটাও অন্ধ হয়েন না যেটাতে আপনার আত্মীয় আপনজনেরা নিঃস্ব হয়ে যায়। আমার জীবনটা তো আপনি নষ্ট করেই ফেলেছেন। এখন আপনার সাথে জড়িয়ে থাকা মানুষগুলোর কথা অন্তত ভাবুন। তোমার জীবন আমি নষ্ট করেছি আদিবা? আমি তো তোমাকে শুধু ভালোবেসেছি, যে এই ভালোবাসাটা একদিন তুমি আমাকে শিখিয়েছিলে। কাঁপা কাঁপা কণ্ঠে আস্তে করে বলে নেহাল। তাই ভালোবাসেন আমাকে আপনি? কোনটা ভালোবাসা বলতে পারেন নেহাল? আমাকে আটকে রেখে যেভাবে শারীরিক অত্যাচার চালিয়েছেন আর আমার উপর, যেটা আপনি সেটাকে ভালোবাসা বলেন? তোমার উপর আমি শারীরিক অত্যাচার চালাচ্ছি? নয়তো কি? কাল কি করেছিলেন আমার সাথে আপনি ভুলে গেছেন? কিচ্ছু করিনি আমি। আমি শুধু তোমার ড্রেসটা চেঞ্জ করে দিয়েছিলাম। সেটা আবার লম্বা গলায় বলছেন? লজ্জা করছেন আপনার? কোন অধিকার আছে আপনার আমার শরীরে, আমার কাছে আসার, আমাকে স্পর্শ করার? আমি আপনাকে আবারও বলছি নেহাল, ভালোবাসা জোর করে হয় না। আপনি অন্য কাউকে ভালোবাসি, আপনাকে পারবো না কখনো ভালোবাসতে। তাই প্লিজ আমাকে
তার কাছে যেতে দিন। আদিবার কথা শুনে নেহাল জোরে একটা ধমক দেয়। ধমকটা শুনে আদিবা একদম চুপ হয়ে যায়। তারপর নেহাল আদিবার দুই বাহু চেপে ধরে আদিবাকে ঝাঁকিয়ে বলে, জ্ঞান দিচ্ছ আমাকে? ভালোবাসার মানে শেখাচ্ছ? ভুলে যেও না একদিন তুমি আমাকে ভালোবাসতে বাধ্য করেছিলে। আর অধিকারের কথা বলছো না তুমি? তাহলে শুনে রাখো, তোমার উপর তোমার বাবা মায়ের থেকেও এখন আমার বেশি অধিকার। আমি চাইলেই তোমাকে নিজে করে নিতে পারি, কিন্তু সেটা আমি করব না, কারণ ভালোবাসি তোমাকে আমি। আর কাল যে খারাপ ব্যবহারগুলো করেছিলাম সেটা তোমার উপর রাগ করে করেছি। তার মানে এই নয় যে তোমাকে আমার জীবন থেকে আলাদা করে মুছে দেব। তুমি আমার, বুঝেছো? আদিবা ভয়ে ভয়ে মাথাটা ঝাঁকিয়ে হ্যাঁ বলে, আর মনে মনে ভাবে এভাবে নেহালের থেকে নিজেকে ছাড়ানো যাবে না। আর একবার নেহালের সাথে ভালোবাসার নাটক করে তাই এখান থেকে পালাতে হবে। তাছাড়া নেহালকে বোঝানো সম্ভব নয়। ওদিকে সায়ানের বাবা মা অনেকগুলো ছবি নিয়ে সায়ানের কাছে এসেছে। সায়ানকে বলছে এর মধ্যে থেকে যে কোনো একটি মেয়েকে পছন্দ করতে, কিন্তু সায়ানের মন মানছে না। যেই মন এতগুলো বছর ধরে শুধু আদিবাকে ভালোবেসেছে, আদিবার কথা ভেবেছে, সেই মন কি অন্য মেয়ের জায়গায় হয়? কি হলো সায়ান, কিছু বলছিস না কেন? সায়ানের মা মুখটা শুকনো করে জানতে চাইলো। সায়ান তার বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে তাদের খুশি করতে একটু মুচকি হাসি দিয়ে না দেখেই একটা ছবি তুলে মায়ের হাতে দিল আর বলল, এই মেয়েটা দেখতে ভালো, সত্যি বলছিস তো বাবা? একে তোর পছন্দ হয়েছে? সায়ান মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে। একটা গাল ভর্তি হাসি দিয়ে সায়ানের মা আবার বলে, এর সাথেই তো বিয়ে হবে সায়ান। কথাটা বলে বাড়ির সবাইকে ডাকতে ডাকতে ছবিটা দেখাতে যায়। আর সায়ানের বাবা তার পেছনে পেছনে ছোটে। বাবা মায়ের চলে যাওয়ার পর সায়ান বলতে থাকে, বিয়ে আমি অবশ্যই করবো মা, সেটা শুধু তোমাদের খুশির জন্য। কিন্তু কোনোদিনও আমি আদিবাকে ভুলতে পারবো না, কারণ আদিবাকে আমি সেই ছোটবেলা থেকেই ভালোবাসি। নেহাল চোখ রাঙিয়ে উঠে আদিবার সামনে থেকে চলে যেতে লাগে, আর আদিবা নেহালের হাতটা ধরে বসে আর বলে, আমি সত্যিই ভুল করেছি নেহাল, প্লিজ আমায় ক্ষমা করে দিন। আমাকে আপনি আরেকটা সুযোগ দিন আমার ভুলগুলোকে শুধরে নেওয়ার জন্য। নেহাল মুহূর্তের মাঝে আদিবার এমন পরিবর্তন দেখে অবাক হয়। আদিবার চোখে মুখের দিকে তাকিয়ে দেখে যেখানে সত্যের কোনো ছাপ নেই। নেহাল বুঝতে পারে আদিবা আবার তার সাথে অভিনয় করছে। তাই নেহাল মনে মনে বলতে থাকে, আদিবা আবার ছলনা করছে আমার সাথে? এতটাও বোকা আমি নই যে তোমার এসব ছলনা আমি বুঝবো না। আদিবার চাহনিতে নেহাল নড়ে ওঠে। বলুন আমাকে আপনি ক্ষমা করে দিয়েছেন? আদিবার প্রশ্নের জবাবে নেহাল কি উত্তর দেবে তা বুঝে উঠতে পারে না। এদিক থেকে আদিবাকে বিশ্বাস না হলেও ভালোবাসার টান নেহালকে আদিবাকে কষ্ট দিতে চায় না। তাই আদিবার গালে হাত রেখে বলে, ঠিক আছে, তোমাকে আমি বিশ্বাস করলাম, এবার অন্তত আমাকে ঠকিও না। কথাটা বলেই নেহাল রুম থেকে চলে বেরিয়ে যায়। আর নেহাল চলে যাওয়ার পর আদিবা ঠোঁটে বাঁকা হাসি হাসে। মনে মনে ভাবে নেহাল সত্যিই বড্ড বোকা, কত সহজেই কিছু বলে ওকে বিশ্বাস করানো যায়। ওদিকে সায়ান ও তার বাবা মা ঘটকের সাথে নেহালের বাড়িতে আসে। যেই ছবিটা সায়ানের পছন্দ হয়েছিল বলে উঠেছিল সেটা মিতির ছিল, তাই বিয়ের ব্যাপারেই তারা এসেছে। বেল বাজতেই মিতি গিয়ে যেন ডোরটা খুলে দেয়, আর আদিবা রুমে বসে বেল বাজার শব্দ শুনে বুঝতে পারে যেন ডোর খোলা হয়েছে। আদিবা ভাবে চাবিটা এখন কোথায় রাখবে সেটা দেখা দরকার। তাই আস্তে আস্তে আদিবা বিছানা ছেড়ে উঠে সিঁড়ির কাছে হেঁটে আসে। দেখে 3-4 জন মেহমান অপোজিট দিকে মুখ ঘোরানো বসে আছে। তাদের কণ্ঠস্বর অনেকটা চেনা চেনা লাগছে আদিবার কাছে। তাহলে কি তারা আমার পরিচিত? কথাটা ভাবতেই নেহাল এসে পেছনে থেকে আদিবার কাঁধে হাত রাখে, আর আদিবা ভয় পেয়ে কেঁপে ওঠে। ভয় ভয়ে চোখে পেছনের দিকে ঘুরে তাকাতেই নেহাল আদিবাকে কোলে তুলে নেয়। তারপর রুমে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দিয়ে বলে, বাইরে কেন গিয়েছিলে? ডাক্তার কি বলেছে জানো? বলেছে তোমার পেটের এই ক্ষত না শুকানো পর্যন্ত হাঁটাচলা ব্যায়াম কিছুই তুমি করতে পারবে না, এমনকি আমার অবাধ্য হতে পারবে না। তাই এখানে বসে থাকো, বাড়িতে কিছু মেহমান আসছে, আমি কথা বলে আসি। তারপর নেহাল দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে চলে যায়। সায়ানের বাবা মায়ের সাথে কথা বলে নেহাল। তাদের মিতিকে খুব পছন্দ হয়েছে, ছেলের বউ করতে চায়। নেহালও খুব খুশি হয় সায়ানদের সাথে কথা বলতে পেরে। নেহালের ভালো লাগা তাদের কথাবার্তা আর সায়ানকেও পছন্দ হয়, তাই তাদের প্রস্তাব না করতে পারে না। পরশু শুক্রবার সায়ান আর মিতির বিয়ে। থাক, আজকের গল্প না হয় এ পর্যন্তই থাক, বাকি অংশটুকুও না হয় কালকে শোনা যাবে। বাকি অংশ শোনার জন্য অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।